শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবের নায়ক রুহুল্লাহ মুসাবি খোমেনি। ইসলামী প্রজাতন্ত্রের এই ইমামের জীবনযাত্রার ছিল না কোনো জৌলুস। থাকতেন সাধারণ এক বাড়িতে, আসবাব ছিল সব নিতান্ত দরকারি। ইমাম খোমেনির সাদামাটা জীবন নিয়ে প্রতিবেদন করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। তেহরানের একটি বাড়িতে পর্যটকদের ভিড় লেগে থাকে। বাড়িতে কোনো জৌলুস নেই কোনো বাড়তি আয়োজন। তারপরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় এর কাঠামো। এই বাড়িতেই থাকতেন ইমাম খোমেনি, যার নেতৃত্বে একটি বিপ্লব আলো দেখিয়েছে ইরানকে। শক্তি পেয়েছে দেশটির অর্থনীতি, আর উজ্জ্বল হয়েছে ভাবমূর্তি। তবে নতুন ইরানে বিপ্লবের নায়ক থেকে গেছেন আগের মতোই সাদামাটা। তেহরানে তার একতলা বাড়িতে কামরা আছে দুইটি। একটিতে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি, অন্যটি ছিল অতিথিদের জন্য। থাকার ঘরের মাঝখানে ছিল পর্দা ঝোলানো। এক অংশে তিনি ঘুমাতেন, পর্দার অন্যদিকে থাকতেন তার স্ত্রী। সামনের ঘরে কাভার দিয়ে ঢেকে রাখা কয়েকটি সোফা, এর কাছাকাছি কয়েকটি তাক, ওগুলোতে রাখা হতো কুরআন ও হাদিস। বাড়িতে আরও ছিল একটা আয়না, একটা টেলিভিশন আর একটি রেডিও। মেহমান এলে বসাতেন ছোট কামরাটিতে। ইসলামের প্রাথমিক সময়ের নেতাদেরকেই অনুসরণ করেছেন তিনি। খোমেনির সারাটা জীবন এমন সাদামাটা ভাবেই কেটেছে। তার জন্ম হয়েছিল ইস্পাহানের কাছাকাছি খোমেন শহরে। দিনটি ছিল 1902 সালের 24শে সেপ্টেম্বর। তার বাবা সাইয়েদ মুস্তাফা মুসাবি শহীদ নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন। এরপর থেকে মা হাজারা ও ফুফু সাহিবার কাছে বড় হতে থাকেন তিনি। বাবাহারা এই ছেলে যখন কিশোর, তখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের শেষ দিকে তার ফুফুর মৃত্যু হয়। এর কিছুদিন পর চলে যান মা। এতিম খোমেনির পড়ালেখা চলতে থাকে গৃহশিক্ষক মির্জা মাহমুদের কাছে। মক্তবেও ভর্তি হন তিনি। শিক্ষাজীবনে খোমেনির আশেপাশে অনেকে থাকলেও আদতে তিনি ছিলেন একা। সম্ভবত এই একা লড়াই করাটার শিক্ষাটাই তাকে তৈরি করে দিয়েছে বিপ্লবের নেতা হিসেবে। 17 বছর বয়স পর্যন্ত বাড়িতে ছিলেন খোমেনি। 1920 সালে চলে যান আরাক শহরে। ওখানে সাহিত্য নিয়ে পড়েন তিনি। তার শিক্ষক আব্দুল করিম হায়েরি আরাক থেকে কুম শহরে বদলি হয়ে গেলে রুহুল্লাহ তার সঙ্গে চলে যান। সেখানে ধর্মের উপর পড়ালেখা করতে থাকেন। 1921 সাল বদলাতে শুরু করে পারস্যের রাজনীতি। সেনাবাহিনীতে প্রভাব বাড়তে থাকে রেজা খাঁ নামের এক সেনার। একটা সময় তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। 1925 সালে আগেকার শাহকে ক্ষমতাচ্যুত করেন রেজা খাঁ। দেশ শাসন করার জন্য একটি পরিষদ গঠন করেন তিনি। এই পরিষদ তাকে শাহ হিসেবে নির্বাচিত করে। রেজা খাঁ হয়ে যান রেজা শাহ পাহলভি। তিনি সরকারি প্রজ্ঞাপন জারি করে পারস্যকে ইরান নাম দেন। ইরানে জ্ঞান ও গরিমায় সমৃদ্ধ হতে থাকেন খোমেনি। 1924 সালে তার শিক্ষক আব্দুল করিম হায়েরির মৃত্যুর পর খোমেনির আত্মপ্রকাশ হয় মুস্তাহিদ হিসেবে। ততদিনে আইন, জ্যোতির্বিদ্যা, দর্শন ও সুফি তত্ত্বে পাণ্ডিত্য অর্জন করে ফেলেছেন খোমেনি। এতে তার চিন্তার প্রভাব পড়তে শুরু করে মানুষের ওপর। কম সময়ের মধ্যেই সাড়া ফেলে দেন তিনি। তার কাছে ক্লাস করতে ছুটে আসতে থাকেন ধর্মীয় আলেমরাও। কোমের সাধারণ নাগরিকরাও ক্লাসে অংশ নিতে থাকেন। খোমেনির প্রিয়তায় ভীত হয়ে যান রেজা খান পাহলভি। গোয়েন্দা লেলিয়ে দেন তিনি। পিছু লেগে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। ইরানে কেউ ইমামের প্রশংসা করলে তাকে গ্রেফতার করা হতে থাকে। নিষিদ্ধ করা হয় তার লেখা বই রিসালাহ। দেশ ও দেশের বাইরে খোমেনির বিরুদ্ধে সরকারি মদতে গুজব ছড়ানো হয়। বিপ্লবী খোমেনিকে একটা সময় দেশ ছাড়তে হয়। কয়েকটি দেশ ঘুরে তিনি চলে যান ফ্রান্সে। প্যারিসের পশ্চিমে একটি গ্রামে থাকতে শুরু করেন তিনি। নিভৃত এই গ্রামের নাম নেইফলে-লি-চেটোয়া। সেখানেও ছিমছাম একটা বাড়ি বেছে নিয়েছিলেন তিনি। বাড়িটার জানালা ছিল পশ্চিমে মুখ করা। ওই বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসতেন দেশ বিদেশের অনেক লোক। ইমাম কখনো কখনো বাইরে বের হতেন, সড়কে হাঁটাচলা করতেন, আপেল তলায় বসতেন। কখনো ডান হাত দিয়ে চোখ থেকে কালো চশমাটা খুলে কোনো কিছুতে মন দিতেন। ইমামের সামনে বিছানা থাকতো পারস্যের নকশাদার জায়নামাজ। প্যারিসে ইমামের সাথে 4 মাস কাটিয়েছেন রয়টার্সের সাংবাদিক পল টেইলর। নির্বাসনের সময়টাই খোমেনি শান্ত ছিলেন, কখনো আবেগ দেখাতেন না বলে জানিয়েছেন তিনি।
কেবল পল টেইলর নন, সারা বিশ্বেই অনেকেই প্রভাবিত হয়েছেন ইমামের সরল ও বিনয়ী জীবনযাত্রায়। অনেকে নিজেদের রুটিন সাজিয়েছেন ইমামের মতো করে। বিপ্লবের এই নেতা যখন নেতৃত্ব দিয়েছেন তখন তিনি উল্লেখ করেছেন সেবক হিসেবে। তিনি মনে করেন ইসলাম ধর্মের নেতা এবং নেতৃত্ব পুরুষদের জন্য গর্বের কিছু নয়। খোমেনি বলেছিলেন, আমাকে নেতা না বলে সেবক বললে ভালো হয়। নেতা হওয়া গুরুত্বপূর্ণ কিছু নয়। ইসলাম বলে সেবা করতে। আমি ইরানের জনগণের ভাই। নিজেকে তাদের সেবক ও সৈনিকের বেশি কিছু মনে করি না। একজন সত্যিকারের আল্লাহ ভীরু মানুষই কেবল এমন হতে পারে বলে মন্তব্য করেছেন অধ্যাপক হামিদ আলগার। তিনি মোনাজাতি সাবান্নিয়া থেকে ইমামের একটি দুয়া তুলে ধরেন। হে আল্লাহ, আপনি ছাড়া অন্য কাউকে আমি চাই না। আপনাকে দেখার ক্ষমতা দিয়ে আমার হৃদয়ের দৃষ্টিকে উজ্জ্বল করুন। দোয়া করে চোখ থেকে পানি ঝরাতেন। খোমেনির জীবনধারায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদের সত্য ও শিক্ষার উদাহরণ রয়েছে বলে মন্তব্য করেছেন হামিদ আলগার। বিপ্লবের পর সবসময় সরকারি কর্মকর্তা, কর্তৃপক্ষ ও ধর্মীয় পণ্ডিতদের সরল শৈলী মেনে চলার পরামর্শ দিতেন খোমেনি। বিলাসবহুল জীবন এড়িয়ে নিপীড়িত ও দরিদ্র শ্রেণীকে সাহায্য করার পরামর্শ দিয়েছেন। রমজানকে নিষ্ঠুরতা, স্বার্থপরতা এবং বাজে অভ্যাস থেকে মুক্তি পাওয়ার মাস হিসেবে প্রচার করতেন তিনি। খোমেন শহরের কৃষকদের মধ্যে তার জমি বন্টন করে দিয়েছিলেন এই নেতা। সেই সাথে অভাবীদের সহায়তার জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ইসলামী বিপ্লবের আগে এবং পরে কয়েক হেক্টর জমি উপহার পেয়েছিলেন তিনি। সেগুলো নিজের জন্য রাখেনি। নিজের সন্তানদেরকে রাজনীতি ও অর্থনীতিতে জড়াতে নিষেধ করে গিয়েছেন এই নেতা। ইমাম যেসব এলাকায় বসবাস করেছেন সেগুলোর অনেক কিছু উৎসর্গ করা হয়েছিল ছাত্রদের জন্য। ইসলামিক সেমিনার শিক্ষকতার সময় কোমের এক প্রান্তে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ওই বাড়িটাও ছিল সাধারণ। তার পূর্বপুরুষের বাড়ি খোমেন শহরে। তেহরান, কোম এবং খোমেনের বাড়িগুলো দেখতে চান পর্যটকেরা। ওগুলোতে ভেসে ওঠে তার সরল জীবনধারার ছাপ। মোহাম্মদ রেজা পাহলভি বেশ কয়েকটি দুর্গ রেখে গিয়েছিলেন। ইমাম চাইলে ওগুলোর একটি নিয়ে বসবাস করতে পারতেন, কিন্তু ওসব সুবিধা নেননি তিনি। তার জীবন ছিল দরিদ্রের মতো। তার সামাজিক আচরণ, ন্যায় বিচারের প্রশাসন, পছন্দ, বিদ্বেষ সবকিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছিল। বিনয় এ নেতার ইবাদত ছিল অনন্য। এটি তার আধ্যাত্মিক পরিপক্কতার প্রমাণ বহন করে বলে মনে করেন বিশ্লেষকরা। বিপ্লবের ধাক্কায় পাহলভি পালিয়ে যাওয়ার 2 সপ্তাহ পর একটি চার্টার্ড এয়ার ফ্রান্স ফ্লাইটে করে তেহরানের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন ইমাম। তার সঙ্গে ছিল বেশ কয়েকজন সাংবাদিক। মাঝ আকাশে খোমেনির এক মুখপাত্র জানালেন, ইরানের সীমায় পৌঁছামাত্র তাদেরকে বহন করা বিমানটিতে গুলি করে নামানোর পরিকল্পনা করেছে ইরান এয়ারফোর্স। এতে উদ্বেগ বেড়ে যায় সাংবাদিকদের। তবে হাততালি দিতে থাকেন খোমেনির সঙ্গীরা। শহীদ হওয়ার সুযোগ পেয়েছেন ভেবে আবেগে কাঁদতেও শুরু করেন অনেকে। বিমানের প্রথম শ্রেণীতে বসেছিলেন খোমেনি। তিনি তখন শান্ত চোখে তাকিয়েছিলেন জানালার দিকে।